নমস্কার। শুরু করছি আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রাখাল বাণুজ্যে। সঙ্গে থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। শুরু করছি আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রাখাল বাণুজ্যে। রাজস্ব বাকির দায়ে জমিদারি সম্পত্তির নিলামের দিন। সদরের আদালত কাছারির চারিদিকে যেন দক্ষযজ্ঞ আরম্ভ হইয়া গিয়েছে। উকিল, মোক্তার, মহাজন, দালাল, ক্রেতা, বিক্রেতা, সরকারি আমলা, জমিদারের নায়েব সমস্ত লইয়া সে এক অবর্ণনীয় দৃশ্য। জনতার সমারোহ, হাট, শোকসভা, যাহা বলা যায় তাহাই। হাসি, কান্না, কলহ কিছুরই অভাব নাই। একজন পল্লীবাসী অবাক হইয়া দেখিয়ে শুনিয়ে বলিল, ভাগার রে বাবা, ভাগার। স্যাল, কুকুর, শকুনি, গিধিনি, কাক, চিল সব ছেঁড়াছেঁড়ি লাগিয়ে দিয়েছে। হহরে পয়সা, নামেও গোল, কাজেও গোল। একটা বটতলায় মহাজন জ্ঞানাঞ্জন দত্ত বচসা করিতেছিল। 1,000 খানিক টাকা আয়ের মেলানপুরের জমিদার রাখাল বাণুজ্যের সঙ্গে। দেখো দেখি শালা বামুনের গরজ, দেখো দেখি এমন ছেঁচড়াও তো আমি দেখি নাই। দেখো দেখি শালা বামুনের গরজ, দেখো দেখি টাকা দিয়ে সম্পত্তি ডাক ডেকে ওর অংশ ছেড়ে দাও, এমন ছেঁচড়াও তো আমি দেখি নাই। অভ্যাস মতো টানিয়ে টানিয়ে রাখাল বাবু বলিল, শুনলে সব আজকালকার গন্ধবণিকদের কথা শুনলে তোমরা? আমার ভাইয়ের অংশটা বিবেচনা করো। তুমি যে 6 কড়া 9 কড়ায় পাবে হে বাপু, সেটা যে আমি করে দিলাম তোমাকে, সে কথা বলে কে বলো দেখি? বলি সেটা বিবেচনা করে দেখো একবার। জ্ঞানাঞ্জন দত্ত ঘন ঘন ঘাড় নাড়িয়ে বলিল, হবে না, হবে না। পথ দেখো বাছা, মানে মানে পথ দেখো। বেটা বামুন, অযাত্রা সাক্ষাৎ যোগিনী। রাখাল বাবু বলিল, তুমি তো বাবা মূর্তিমান সংক্রান্তি পুরুষ। বেশ বেশ, কিন্তু বলে রাখলাম আমি, এরপরে যেন দূষো না আমাকে বাপু। বিবেচনা করো, আমি চললাম তোমার জমির কাছে। নাম করব না, নাম করব না এ বাণুজ্যের কাছে। প্রাচীন জমিদার বংশ, বিবেচনা করো, তার উপর ব্রাহ্মণ। আমি চললাম তোমার জমির কাছে। রাখাল বাণুজ্যে সত্য সত্যই পথ ধরিল। দত্ত বলিল, দেখ দেখি শালার কাণ্ড, শালার কাছে 1,000-1,200 টাকা পাবো আমি। সে টাকা ছেড়ে দাও, ওর সম্পত্তির অংশ ছেড়ে দাও। ছোট ভাইয়ের অংশটা যোগাযোগ করে নিলেম পুড়িয়ে দেবেন উনি আমাকে। দেখো দেখি শালার কাণ্ড। আরেকটি ভদ্রলোক বলিলেন, আমাকে একটা খোলসা করে বলে দেন দত্তমশাই। দত্তমশাই একজনকে বলিল, ডাকতো বেটা বামুনকে। বেটা বা সত্যি গেল নাকি বাণুজ্যদের কাছে? ফৌজদারি আদালতের পিয়নটা হাঁকিতেছিল, রহমত শেখ, রহমত শেখ, আজিমা বিবি, আজিমা বিবি, হাজির হো। রহমত দাঁড়াইয়েছিল মোক্তারের কাছে। সে ব্যস্ত হইয়া বলিল, বাবু। মোক্তার বলিল, 4 রুপিজ, 4 টাকা। আজ আর 4 টাকার কমে হবে না। দরখাস্তে সই করলেই আজ টাকা, দেখছো না? জুনিয়র উকিল একজন ফিটফাট পোশাক পরিয়া খটখট করিয়া একরূপ লাভ দিয়া সিঁড়ি অতিক্রম করিতে করিতে চলিয়াছিল সাহেবকে সেলাম দিতে। ওদিকে সেই বটগাছটার এক পাশে তখন নিভৃতে বসিয়া দত্ত ও রাখাল বাণুজ্যে ফিসফিস করিয়া পরামর্শ করিতেছিল। বাণুজ্যে বলিল, বিবেচনা করো, এই রাজদরবার আর ব্রাহ্মণ বট সাক্ষী রইল। বুদুরো গায়ের কাজ যদি হয় তবে পুকুর তুমি পাবে, পাবে পাবে। নিষ্কর পুষ্করণী, বিবেচনা করো, উত্তম সম্পত্তি, তাই দেব আমি।
দত্ত বলিল, তা নইলে কিন্তু বিয়ের সম্বন্ধ ভেঙে দেব আমি, মাগিকে সব বলে দেব। বাড়ুজ্যে বলিল, 2 টাকা দাও দেখি, সন্দেশ কিছু, বিবেচনা করো ছেলেপিলে আছে ঘরে। পকেটে হাত দিয়ে দত্ত বলিল, সাধে কি তোমাকে ছেঁচড়া বলি আমি? এই কিন্তু খুচরো 12 টাকা হলো। বাড়ুজ্যে বলিল, এক কলমে বিবেচনা করো 1200 টাকা শোধ গেল তো। 4000 টাকা মূল্যের সম্পত্তি পেলে তো তুমি, বিবেচনা করো আমার থেকেই তো। আমার ঘরেরই সম্পত্তি, সে বিবেচনা করে দেখো। হ্যাঁ, আমার থেকেই তো। সদর হইতে বাড়ি ফিরিবার পথে রাখাল বাড়ুজ্যে স্টেশনে নামিয়ে দেখিল টিপি টিপি করিয়া বৃষ্টি আরম্ভ হইয়া গিয়াছে। সন্ধ্যাও বিলম্ব ছিল না। বাড়ুজ্যের বাড়ি এখান হইতে ক্রোশ 1.5 দূর, মধ্যে আবার একটা নদী। বাড়ুজ্যে এই গ্রামের মধ্যেই ঢুকিয়া পড়িল। গ্রামখানি বর্ধিষ্ণু লোকের গ্রাম। রাস্তার 2 পাশে পাকা ও সৌষ্ঠব সম্পন্ন কাঁচা বাড়ির সারি। কাঁচা বাড়িগুলিও এমন শ্রীসম্পন্ন যে কাঁচা বাড়ি বলিয়া চেনা যায় না। মাটির দেয়ালের উপরই পলেস্তারা করা কলি চুনের দুধের মতো সাদা রং ধপধপ করিতেছে। বাড়ুজ্যে আপন মনেই বলিল, বলিহারি মাটি রে বাবা, এখানকার মাটি আর বেটি ডাক সাইটে যে বলে তা মিছে নয় দেখি। কিছু দূর আসিয়া একটি বাড়িতে উঠিয়া জলসিক্ত পাকা উঠানে পা ঘষিতে ঘষিতে বলিল, তারা তারা, বলি ভাগ্নে রয়েছ নাকি গো? ঘরের ভিতর হইতে উত্তর আসিল, কে? হাসিতে হাসিতে রাখাল বলিল, হ্যাঁ, তা বেরিয়ে এসে দেখো বাপজান। বলি কে এলো তা দেখো। গৃহস্বামী হারান মুখুজ্জে বাহিরে এসে দেখিল তাহার মামা গোলাপ জল রাখাল বাড়ুজ্যে। রাখাল বলিল, নামলাম স্টেশনে, তা বলি দেখে যাই ভাগ্নেকে একবার। স্নেহ নিজগামী, বিবেচনা করো তোমাদের তো মামাকে দেখতে স্বাদ হয় না। হারান সন্তুষ্ট হয় নাই, সে কোনো উত্তর দিল না। রাখাল নিজেই বলিল, জল টল দে রে। কেরে বেটা, চাকর আসিস? জল টল দে রে। আর বাবাজি এই ঠান্ডা, বিবেচনা করো চা করতে বলো দেখি। তারপর চারিদিকে চাহিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলি বলিল, তোমার বাবা থাকতে, বাপরে বাপ, বাপরে সে কি আমোদ। আর বিবেচনা করো কি খাতিরই আমার ছিল। উফ, বুঝলে কি না, কারণ করে একদিন পড়লাম এইখানে দড়াম করে। তোমার বাবা ওইখানে পড়ে একটা কুকুরের গলা ধরে, বলিয়া হি হি করিয়া হাসিয়া ভদ্রলোক আকুল হইয়া উঠিল। অকস্মাৎ হাসি থামাইয়া আবার বলিল, এইখানে আজ রাত্রের মতো, বিবেচনা করো আগে থেকেই বাড়িতে বলা ভালো। কি গো, ধরোগা যে চাল টাল নেবে তো আবার। অতঃপর বাড়ুজ্যে চাপিয়া বসিল। চা পান আনতে হাত 2টি বাড়াইয়া বলিল, জল। তারপর তামাক খাইতে খাইতে বলিল, বলি হ্যাঁ গো ভাগ্নে, বলি মাতুলের ক্রিয়াকলাপের কথা জানা আছে তো সব, না ভুলে গেলে? হ্যাঁ? হারান বলিল, কি বলুন। ধরোগা যে আমরা আবার পূর্ণাভিষিক্ত লোক। বিবেচনা করো সন্ধ্যা আহ্নিক, তোমরা সব ছেলে মানুষ, বিবেচনা করো বলাই ভালো। হারান চাকরটাকে বলিল, ওরে সন্ধে করবেন বাবু, আসুন গঙ্গা জল কোষাকুষি এনে দিত। রাখাল ব্যস্ত হইয়া বলিল, শোনো 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 বাবাজি। তারপর মৃদুস্বরে বলিল, আমাদের আবার তর্পণ আছে, বিবেচনা করো
সুধা। হারান বিরক্ত হইয়া বলিল, মদ? এই রাত্রে মদ কোথায় পাবো? রাখাল বলিল, রাগ করো না বাবাজি, রাগ করতে নেই। বিবেচনা করো, আমরা হলাম গুরুজন। তারপর ধরোগা যে মেলানপুরের বাণুজ্যেরা সম্ভ্রান্ত প্রাচীন ঘর। হারান লজ্জিত হইয়া বলিল, না না, আমি বলছি সন্ধ্যের সময় তো আবগারি বন্ধ হয়। রাখাল বলিল, 8 আনা পয়সা আর বোতল দিয়ে লোক পাঠিয়ে দাও, আমি বরং একখানা রোকা লিখে দিই বেটা শুঁড়িকে। সন্ধ্যা তর্পণ শেষ করিয়া রাখাল বলিল, তুমি মনে করলে বাবাজি, মামা বেটা বুঝি খেতেই এলো। একটা দায় তোমার, আমি ধরোগা যে সৎ ভগ্নী হলেও তো বিবেচনা করো, তোমারই তো দায়, তোমারই তো ভগ্নী। হারান বলিল, হ্যাঁ, আমারই দায় বই কি। রাখাল বলিল, এই তোমারই দায়, তা আমি মনে করছি ভাগ্নেরই তো আবার ঝঞ্ঝাট, দিই উদ্ধার করে। হারান একটু সশ্রব্ধ হইয়া উঠিল। রাখালের অবস্থা মন্দ নয়, জমিদারি সামান্য আছে, মোটা জোত জমা, মোটের উপর অন্ন বস্ত্রের সংস্থান তাহার আছে। এদিকে তাহার বৈমাত্রীয় ভগ্নীটিও বড় হইয়া উঠিয়াছে। রাখাল হাসিয়া বলিল, বাবাজির মন এইবার ভিজেছে। তা ভগ্নীটি তো তোমার সৎ মায়ের এক সন্তান। হারান বলিল, হ্যাঁ। তোমার বাবা ধরোগা যে মহৎ লোক ছিল গো বাবাজি। এই চাকলায় নামজাদা মহৎ বংশ বলতে দুটি, বিবেচনা করো, মেলানপুরের বাণুজ্যেরা আর তোমরা। রাখাল বলিল, তোমার সৎমাকে তো সব আলাদা সম্পত্তি দিয়ে গিয়েছেন তোমার বাবা। হারান বলিল, হ্যাঁ। তা আমার বড় ছেলে? বাধা দিয়ে হারান বলিল, তার তো বিয়ে হয়েছে। রাখাল বলিল, মধ্যম ছেলের সঙ্গেই দিতাম, তার ধরোগা যে বুদুরুতে তার সম্বন্ধ হয়ে আছে। বাদ দেওয়াতে বিবেচনা করো, আর জাত দেওয়াতে সমান। হ্যাঁ, তাছাড়া বিবেচনা করো, মেয়েটির মা হলো বিধবা, ধরোগা যে এই একমাত্র মেয়ে। আপনার লোকও কেউ নেই, কোথা খুঁজবে এখন আর? এদিকে বড় ছেলে ধরোগা যে ওই ধরেছে ও বউ নেবে না। হ্যাঁ, আর বাবাজি, বৌমাটির আমার চালচলন বেশ ভালো নয়। ধরোগা যে সম্ভ্রান্ত ঘর আমাদের। হ্যাঁ। হারান বলিল, সে হবে না রাখাল মামা, আমার বিমাতা সে দেবেন না। রাখাল বলিল, তা বেশ, তা বেশ, তা কন্যার তো ধরোগা যে অভাব তো নাই। তবে আমি বলি, তোমাদের সঙ্গে কুটুম্বিতে একটা বিবেচনা করো। ভাবলাম ভাগ্নেরই তো আবার ঝঞ্ঝাট। তা বেশ, তা বেশ। হারান চুপ করিয়া রহিল, কথা বাড়াইতে প্রবৃত্তি তাহার ছিল না। রাখাল চাকরকে ডাকিয়া বলিল, ওরে, ও কি নাম রে তোর বেটা চাষার? তামাক টামাক দে রে বাপু। তামাক খাইতে খাইতে সে আবার আরম্ভ করিল, তা শিকার টিকার তো আর করতে যাও না ভাগ্নে? হারান একটু সজাগ হইয়া বলিল, শিকার টিকার আছে নাকি আপনাদের ওদিকে? বিস্তর বিস্তর, তার ধরোগা যে এক এক ঝাঁকে 200-300 সরাল। হারান বলিল, কিন্তু এ যে ওদের ব্রিডিং সিজন, ডিম পারবে সব। রাখাল বলিল, তাই পারুক কেন, সব তো আর বিবেচনা করো মারছো না তুমি। যে কটা মারবে বিবেচনা করো, সেটা বাজাও তো হতে পারে। হারান উৎসাহিত হইয়া বলিল, তা বেশ, যাব একদিন। যাবে যাবে যাবে, থাকবে আমার বাড়িতে
ধরোগা যে আমার বাড়িঘর দেখাও হবে, ছেলেকেও দেখবে আমার। বিবেচনা করো, মামাজি তোমার কি মানের লোক, দেখে আসবে। তবে টোটা যেন বেশি করে নিয়ে যেও, মামাকে দিতে হবে বাবু 10টি টোটা। হারান তাড়াতাড়ি উঠিয়ে বলিল, ওরে খাবার জায়গা করতে বল। উঠুন, মুখ হাত ধুয়ে ফেলুন। হাত মুখ ধুইতে ধুইতে রাখাল বাড়ুজ্যে বলিল, দুধ আবার আমার একটুকুন চাই বাবাজি। বাল্যকাল হতে বিবেচনা করো একরকম দুধেরই শরীর আমার। হারান বলিল, দুধ হওয়াই তো মুশকিল, ছেলেপুলের দুধ ছাড়া। রাখাল তাহাকে বাধা দিয়ে বলিয়া উঠিল, তাই দেবে গো আমাকে আজ একটু বাবাজি। ছেলেরা তো দুধ বিবেচনা করো রোজই খায়, একদিন না হয় ধরোগা যে নাই খেলে। রাখাল বাড়ুজ্যে মিথ্যা কথা বলে নাই, সত্যই বুদুরো গ্রামের কন্যাটির মাতা নিতান্তই অভিভাবকহীনা, দেখিয়ে শুনিয়ে দিবার আপনার জন কেহ নাই। কন্যাটির পিতা ভুবন চাটুর্যে নিতান্ত অল্প বয়সে মারা গিয়েছেন। তখন বিধবা পত্নীটির বয়স মাত্র 22, আর কন্যার বয়স ছিল 6। সে আজ 2 বৎসরের কথা। চাটুর্যেরা ক্রিয়াকর্ম পরায়ণ বংশ, তাহাদের খ্যাতি বহুদিনের। নবাবী আমল হইতেই বহু ব্রহ্মোত্তর সম্পত্তি তাহারা ভোগ করিয়া আসিতেছিলেন। 100 বিঘা ব্রহ্মোত্তর জমি, কয়েকটি পুষ্করিণী, বাগান, অভাব কিছুর ছিল না। কিন্তু বংশটি কেমন ক্ষয় রোগগ্রস্ত বংশের মতো। ধারাবাহিক রোগ কাহারও কিছু ছিল না, তবু কয়েক পুরুষেই বিপুল পরিবার ধ্বংসপ্রাপ্ত হইয়া এক ভুবনেশ্বরে আসিয়া ঠেকিয়াছিল। সঙ্গে সঙ্গে অধিকাংশ সম্পত্তিও আসিয়া আবার একত্রিত হইয়াছিল। স্বামীর মৃত্যুর পর বিধবা হৈম বড় বিপদে পড়িয়া গেল। চারিদিক হইতে সবল আকর্ষণে আকৃষ্ট হইয়া সম্পত্তিগুলি তাহার হাত হইতে যেন বাহির হইয়া যাইবার উপক্রম করিল। পাশের গ্রামের একটা পুষ্করিণী দাবি করিয়া বসিল ও গ্রামের জমিদার ও নামকরা মহাজন জ্ঞানাঞ্জন দত্ত। সে বলিয়া বসিল, এ ব্রহ্মপুত্র নয়, পুরনো কাগজে দেখছি এ হলো জমিদারের খাস পুকুর। হৈম ভ্রুকুটি করিয়া বলিয়া পাঠাইল, আদালতে আগে তার মীমাংসা হোক, তারপর তার হয় তিনি নেবেন। এখন আমার দখলে আছে, পুকুর আমার। দত্ত আরো একটু অগ্রসর হইয়াছিল। সে জোর করিয়া পুষ্করিণী দখল করিবার আয়োজন করিল। বিধবা হৈম মেয়ের হাত ধরিয়া পুকুরের পাড়ের উপর গিয়ে দাঁড়াইল। ওপারে তখন জেলেরা জল গাঁথিতেছিল, কয়জন বরকন্দাজও দাঁড়াইয়াছিল। হৈম উচ্চকণ্ঠেই বলিল, অনাথা ব্রাহ্মণ কন্যার সম্পত্তি যে অন্যায় করে বেদখল করবে, কি করতে সাহায্য করবে, আমি অভিসম্পাত দিচ্ছি তার মাথায় বজ্রাঘাত হবে, সে নির্বংশ হবে। আমি অভিসম্পাত দিচ্ছি সে নির্বংশ হবে। কিছুক্ষণ হতভম্বের মতো থাকিয়া অবশেষে জেলেরা জাল গুটাইয়া লইয়া উঠিয়া গেল, বরকন্দাজেরাও চলিয়া গেল। চাটুর্যেদের ব্রাহ্মণত্বের খ্যাতি এখানে কয়েক পুরুষ ধরিয়াই প্রসিদ্ধ। হিন্দু মুসলমান সকলেই চাটুর্য বংশকে সভয়ে ভক্তি করিয়া থাকে। জ্ঞানাঞ্জন দত্তের অর্থের প্রতাপও সে ভয় ও ভক্তিকে বিচলিত করিতে পারিল না। দত্তকে হৈম পরাভূত করিল বটে, কিন্তু মনে মনে সে একটি বেদনাদায়ক ক্লান্তি অনুভব না করিয়া পারিল না। সজল নেত্রে বিস্তৃত পৃথিবীর সর্বস্থান অনুসন্ধান করিয়াও সে কোনো আত্মীয়ের সন্ধান পাইল না। এই সময়ে ঘটকি মোক্ষদা ঠাকুরন আসিয়া একদিন উপস্থিত হইল। মোক্ষদা এচাকলার নামকরা ঘটকি। ঘটকের পেশা তাহার 3 পুরুষের। আধুনিক যুগের শিক্ষিতা মেয়ে নয় মোক্ষদা, তবু সে লেখাপড়া জানে। পায়ে তাহার ক্যাম্বিসের জুতা, এক হাতে ছাতা,
অন্য হাতে থাকে ক্যাম্বিসের ব্যাগ। লোকে তাহাকে ডাকে ঘটকি মশাই, ছেলেরা ডাকে মিস্টার ঘটকি। মোক্ষদা বহু স্থান ঘুরিয়াছে, সে উত্তর দেয়, ইয়েস, ম্যারেজ। ম্যারেজ ম্যারেজ করবি? নেম কি বল? নাম 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 নেম কি বল? লিখে নেই নোটবুকে। যাক, মোক্ষদা আসিয়া চাপিয়ে বসিয়ে বলিল, ম্যারেজ। লক্ষ্মীর বিয়ে ঠিক করে এলাম বউ, বিয়ে দিয়ে জামাই আনো, যার ধন সম্পত্তি সে দেখে নেবে। ডোন্ট কেয়ার হারামজাদা দত্তকে, ডোন্ট কেয়ার। হৈম যেন মনে মনে এই যুক্তিটি খুঁজিয়েই সারা হইতেছিল। সে সাগ্রহে বলিল, তাই করে দাও দেখি দিদি। ভালো পাত্র দিদি, আমি তোমাকে খুশি করব। ঘটকি বলিল, যুগল মূর্তি, লক্ষ্মী নারায়ণের যুগল মূর্তি হবে। তোর লক্ষ্মী যেমন ছোট কচি মেয়ে, ছেলেও তেমনি তোর 13 বছরের, বুটের বিউলির মতো রং। বাপ জমিদার, দত্ত শোটার দাঁত ভেঙে দেবে, বনেদি বংশ। প্রবল আগ্রহে সে প্রশ্ন করিল, কে দিদি, কে? ঘটকি বলিল, 50 টাকা দিতে হবে কিন্তু আমাকে, আর গরদ একখানা। কত করিয়ে আমি রাজি করিয়ে এসেছি, এখন কি বিয়ে দিতে চায় তারা? হৈম এবার বিরক্ত হইয়া বলিল, নামটাই বলো গো শুনি, তোমাকে খুশি করব তো বললামই। ঘটকি বলিল, খুব কাছে পিঠের লোক, ইবেলা উবেলা খবর পাবি তুই মেয়ের। বনেদি ঘর, বাপ মাও মাথাওয়ালা জমিদার লোক, আবার ওলা ঘোলা মানুষও বটে। কেমন কুটুম তোর হয় দেখবি বউ। হৈমুর মুখ দেখিয়া সে আবার হাসিয়া বলিল, আমাদের মেলানপুরের বাবুদের বাড়িতে, রাখাল বাবুর মধ্যম ছেলে। অতি সাধারণ গৃহস্থ প্রধান এই অঞ্চলটির মধ্যে মেলানপুরের বাড়ুজ্যেদের সত্যই নামডাক আছে। বুদুরো গ্রামের পাশেই একখানা গ্রামের সিকি রকমের জমিদার বাড়ুজ্যেরা। রাখাল বাড়ুজ্যের মেজ ছেলেটিকেও হৈম দেখিয়েছে। প্রায়ই সে এই পথ দিয়ে মাসির বাড়ি যায়। ছেলেটি সত্যি ফুটফুটে। হৈম 7-5 ভাবিতেছিল। ঘটকি বলিল, বিয়ে তুই দিয়ে ফেলবো, ঘর বর ফার্স্ট ক্লাস, তার উপর বাণিজ্য মশাই তোর সহায় হলো। বেটা বেনে লেজ কুকুরি করে ঘর পালাবে। হৈম তখনও ভাবিতেছিল। ঘটকি আপন মনেই বলিয়া গেল, বেটা কুকুরের জাত, শুধু তেড়ে আসবে, আর খেটে দেখলেই তখন পালাবে, আর বলবে, যাস শালা যাস, আমাদের পাড়া দিয়ে যাস। এতক্ষণ ধরিয়া হৈম যে চিন্তা করিতেছিল, তাহার মধ্যে একটি সুশৃঙ্খল ধারাবাহিকতার একান্ত অভাব ছিল। সমস্ত চিন্তা জুড়িয়া বসিয়াছিল এই জ্ঞানাঞ্জন দত্ত। আক্রোশে বারবার চিত্ত তাহার ক্ষুব্ধ হইয়া উঠিতেছিল। সে এবার বলিল, দেরি করলে হবে না কিন্তু, এই মাসের মধ্যেই হওয়া চাই শুভ কাজ। ঘটকি বলিল, রাইট রাইট, ভেরি গুড বউ। লক্ষ্মী ওপাশে খেলা করিতেছিল তাহাদের পোষা বিড়ালটাকে লইয়া। দুধের মতো সাদা রঙের বিড়ালটা তাহার ছেলে। সে তাহাকে লইয়া যথেষ্ট আদর ও নির্যাতন করিতেছিল। বিড়ালটা নিরাপত্তিতে চোখ বুঝিয়ে সব উপভোগ করিতে করিতে ঘর ঘর শব্দ করিতেছিল। সে এবার বিড়ালটাকে নামাইয়া দিয়া মাকে প্রশ্ন করিল, কবে বিয়ে হবে মা? কিন্তু একটু বাধা পড়িল। লক্ষ্মীর কোষ্টিয়া নিয়ে দেখা গেল জোটক বেশ ভালো হয় না। বাড়ুজ্যে বলিল, বিবেচনা করো মোক্ষদা, কি করে কি হয়। মোক্ষদা। ঘটকি বলিয়া উঠিল, ননসেন্স কোথাকার, ছেলের কুষ্টি পাল্টে দাও। কোষ্টি বিচার রাজ্যটুক হইয়া গেল। দেনা পাওনা কিছুতেই বাধা পাইল না। হৈম সবেই রাজি হইল। সবই তো তাহার মেয়ে জামাইয়ের,
আপত্তি করিবার সে কে? বাড়ুজ্যে এবার নিজে আসিল দিন স্থির করিতে। বারান্দায় গালিচার আসনের উপর জাঁকিয়া বসিয়া বাড়ুজ্যে বলিল, বলি বলি বেয়ান যে আমার কোণে বউ হয়ে ঘরে ঢুকে বসলে গো। হ্যাঁ, বেয়ের খাতির হলো কই? নুচির ভেতর ন্যাকড়া নাই, ধরগা যে পানের ডিবেতে আরশুলাও পেলাম না, তাও নাই। কি বলে জলের ঘুটিতে মার, তাও নাই। বিবেচনা করো হবু বেয়াই বলিয়া সে মৃদু মৃদু হাসিতে লাগিল। ঘরের চৌকাটের নিচেই বসিয়া ঘটকি হৈমুর কথা বহন করিয়া বাণুজ্যকে বলিতেছিল। সে বলিল, হবে হবে, সে হবে, তখন সহ্য করতে পারলে হয়। বাণুজ্য এবার চারিদিকে চাহিয়া বলিল, কত ধুমধাম এই বাড়িতে, বিবেচনা করো 12 মাসে 13 পার্বণ লেগেই আছে। বলে যে সেই সেই রামও নাই, সে অযোধ্যাও নাই। আবার একটু নীরব থাকিয়া বলিল, ইচাকলাই বিবেচনা করো, বংশ বলতে দুটি, মেলানপুরের বাড়ুজ্যেরা আর এই বুদুরের চাটুজ্যেরা। ই বলে আমাকে দেখ, ও বলে আমাকে দেখ। তা ধরগা যে আবার সব হবে, হরন্দ বড় হয়ে সব করবে। তার উপর ধরগা যে জমিদারের ছেলে, দাবিয়ে সব ঠিক করে দেবে। হরন্দ ওরফে হরেন্দ্র, বাণুজ্যের মেজু ছেলে। ঘটকি বলিল, বউ বলছে সেই ভরসা করেই তো পিতৃহীন অনাথা মেয়ে। বাণুজ্য বাধা দিয়ে বলিল, দত্তশালার কান কেটে দেব। ঘটকি হিহি করিয়া হাসিতে লাগিল। বাণুজ্য বলিল, দেখে নিও তুমি, তারপরে যা বলছি শোনো আমার। ধরগা যে বড় বড় জায়গায় যাওয়া আসা, বন্ধু বান্ধব তো জেনা তেনা নয়। বিবেচনা করো, এখন ধরগা যে গোলাপজল, আমার রায় বাহাদুর সাব রেজিস্টার, সে হলো হাকিম লোক, ইয়া মটর দারোগা, এইসব বিবেচনা করো ইয়ার বক্সি বন্ধু লোক। তা ইয়েরা বিবেচনা করো আসবে, সব আসবে, তাদের মতন খাতির যত্ন। ঘটকি বলিল, হৈম বলছে যেমন আপনি বলবেন তেমনি হবে, আর আপনাকে সব দেখে শুনে কিনে কেটে নিতে হবে। দেখে শুনে কিনে কেটে নেব সব, ধরগা যে আমাকেই করে দিতে হবে, বেয়ান টাকা দিয়ে খালাস। এই সময় কোথা হইতে লক্ষ্মী আপনার বিড়াল সন্তানটিকে কোলে করিয়া আসিয়া উপস্থিত হইল। অপরিচিত ব্যক্তিকে দেখিয়া সে থমকিয়ে দাঁড়াইল। ঘটকি হাসিয়ে বলিল, তোর শ্বশুর লোক, পেন নাম কর। বিড়ালটাকে নামাইয়া দিয়ে সঙ্গে সঙ্গে লক্ষ্মী ঠক করিয়া প্রণাম করিয়া দিল। বাড়ুজ্যে বলিল, বাহ বাহ বাহ, ই যে ভারী সুন্দর মেয়ে গো। ধরগা যে নামেও লক্ষ্মী, কাজেও লক্ষ্মী। তারপর হাসিয়া বেশ সরসভাবেই বলিল, তা ধরগা যে বেয়ান তো মুখ আমাকে দেখালে না, নইলে শুনতে তো পাই বেয়ান যে আমার ভারী সুন্দরী গো। তা বিবেচনা করো, মায়েরই তো মেয়ে। ঘটকি চোখ টিপিয়ে নিষেধ করিল। হৈমুর ললাটে তখন বিরক্তির ভ্রুকুটি রেখা সারি সারি ফুটিয়ে উঠিয়াছে। বাণুজ্য বলিল, তা হেমা লক্ষ্মী, বিড়ালটি তোমার কে গো? ছেলে নাকি? বাহ বাহ, বিড়ালটি তো বেশ। সে বিড়ালটিকে কাছে ডাকিল, আহ আহ পুষি পুষি। বিড়ালটা কিন্তু ফুলিয়া এতখানি হইয়া গর্জন করিয়া উঠিল। রাখাল বাণুজ্য বলিল, ও বাবারে, এই যে ফুসফুস করছে গো। ও বাবারে, বলি ইয়ের রোগ যে বাড়ছে গো। বাণুজ্য সন্ত্রস্ত হইয়া উঠিল। লক্ষ্মী বিড়ালটাকে টানিয়া কোলে তুলিয়া লইয়া 2 চড় বসাইয়া দিয়া তিরস্কার করিল। পোড়ারমুখী আমার শ্বশুর, চিনতে পারছো না তুমি? ঘটকি বলিল,
লক্ষ্মী, ওটাকে নিয়ে যা তুই এখান থেকে, তোর মা বলছে। বিবাহ নির্বিঘ্নে সুসম্পন্ন হইয়া গেল, কিন্তু হৈম অনুতপ্ত না হইয়া পারিল না। পণ্ডিতের ঘরের কন্যা, পণ্ডিতের ঘরের বধূ, সে লেখাপড়াও জানে। একবার ভুল করিলেও দ্বিতীয়বার ভুল তাহার হইল না। বিবাহের পরই সে ঘটকিকে ডাকিয়া জিজ্ঞাসা করিল, বেয়াই তোমাকে কত টাকা দেবে? ঘটকি দেশের লোক চড়াইয়া খায়, সে হৈমর কথার সুরের ঝাঁঝেই চমকে উঠিয়াছিল। সে নিরীহের মতোই প্রশ্ন করিল, কি হলো তোর? হৈম তাহার মুখের দিকে চাহিয়া বলিল, বাঘের হাত থেকে তুমি শেষে কুমিরের হাতে ফেলে দিলে আমাকে। ঘটকি বলিল, ভারী ঝগড়াটে বাবু তুমি। বাড়ু যে বারবার আমাকে বলেছিল, তা কেবল আমার কথায়। হৈম সোজা তার মুখের দিকে চাহিয়া বলিল, ঘটকি আবার কেমন হইয়া গেল। অবশেষে কহিল, কি হলো কি বউ? হৈম বলিল, কিছু হয় নাই, তুমি যাও। বিবাহের বাজার দেখিয়া হৈম প্রথমে চমকে উঠিয়াছিল। তারপর বিবাহের রাত্রে বরকন্যা বাসরে যখন গেল, তখন তাহার অশ্রু উথলিয়া উঠিয়াছে। সে চলিয়াছিল স্বামীর জন্য কাঁদিতে। অকস্মাৎ পিঠে একটা ঠেলা খাইয়া সে ফিরিয়া দাঁড়াইয়া দেখিল, অদূরে দাঁড়াইয়া রাখাল হাসিতেছে। হাসিতে হাসিতেই রাখাল বলিল, পান। বলি, ধরগা যে দুটো পান দাও দেখি বেয়ান, তোমার নিজের হাতে সেজে। সামান্য কয়েক মুহূর্ত সে বেয়ের দিকে স্থির দৃষ্টিতে চাহিয়া রহিল। তারপর একটা ঘর খুলিয়া কতকগুলি পান একখানা রেকাবিতে সাজাইয়া আনিয়া নামাইয়া দিয়ে সে চলিয়া গেল। কয়দিন পরের কথা। ইতিমধ্যে মেয়ে ও জামাই অষ্টমঙ্গলা উপলক্ষে ফিরিয়া আসিয়াছে। হৈম জামাইটিকে দেখিয়ে সন্তুষ্ট হইল। ছেলেটির চেহারাই শুধু মিষ্ট নয়, কথাবার্তাও মিষ্ট, স্বভাবখানিতেও একটু মাধুর্য আছে। সেদিন জামাই, মেয়ে ও মা তিনজনে কড়ি লইয়া 10-25 খেলিতেছিল। সহসা বাহিরের দরজায় বাণুজ্যের কণ্ঠস্বর শুনিতে পাইয়া হৈম চমকে উঠিল। বাণুজ্যের কেমন ভীতিত্রস্ত কণ্ঠস্বর। হৈম হরেন্দ্রকে সঙ্গে লইয়া বাহির হইয়া আসিল। বাহিরের দরজায় দাঁড়াইয়া ত্রস্তভাবে বাণুজ্য বলিতেছিল, ওই, এ তো ভারী বিপদ করলে গো। ই যে গু গু করে ফুলে উঠছে দেখো। ওই এগিয়ে এসছে যে, লাপটাপ দেবে নাকি? সম্মুখে বিড়ালটা সর্বাঙ্গ ফুলাইয়া ক্রুদ্ধ বিক্রমে গর্জন করিতেছিল। লক্ষ্মীও পিছনে পিছনে আসিয়াছিল। সে তাড়াতাড়ি তাহাকে ধরিয়া টানিয়া লইয়া গেল। বাণুজ্য বলিল, বিড়ালটি বিবেচনা করো, একেবারেই ভালো লোক নয় বেয়ান। ধরগা যে যেরকম গু গু করছে, কোন দিন হয়তো বিপদ করে বসবে। বাঘের মাসি গলার নলিটিতে যদি লাফ দিয়ে ধরে, তাহলে বিবেচনা করো একেবারে 2 ফাঁক করে দেবে। ওকে তাড়াও তুমি। হরেন বলিল, আমাকে কিছু তো বলে না বাবা। দিব্যি আমার কোলে শুয়ে থাকে, ঘর ঘর করে। শিহরিয়া বাণুজ্য বলিল, না বাবা, হাতটা দিও না। বিবেচনা করো, দাঁতাল মাতাল শিঙে বিশ্বাস নেই দিনে। ধরগা যে ওরা হলো দাঁতাল, তার উপর ধরগা যে বাঘের মাসি ওরা। তাড়াও তুমি বেয়ানোকে, তাড়াও তুমি। লক্ষ্মীর মুখ শুকাইয়া গেল। কোনো উত্তর না পাইয়া বাণুজ্য বলিল, সে বিবেচনা করো, যা হবার হচ্ছে। এখন বেয়ানের দরবারে বেয়াইয়ের আগমনের কারণ শোনো। ধরগা যে যেদিন থেকে তোমাদের ভার নিয়েছি, সেদিন থেকে আমার ধরগা যে ঘুম নাই। বলি, আর তো ধরগা যে বামুন পণ্ডিতের ঘর নয়, এখন ধরতে হবে হরন্দর ঘর। বিবেচনা করো, মেলানপুরের জমিদার বংশের। তার যা মান খাতির, তোমার লোক লৌকিকতা সবই বিবেচনা করো বজায় রাখতে হবে। না কি বলছো বেয়ান? ধরগা যে শৈলজবাবুর লাতি,
রাখাল বাবুর ছেলে, সবই বজায় রাখতে হবে। হ্যাঁ, বলি কি করছে রে তো শাশুড়ি? হরেন্দ্র হরেন্দ্র শাশুড়ির কথা শুনিয়ে বলিল, তা বটে বই কি। বাড়ুজ্যে বলিল, হ্যাঁ তা বটে বই কি, ধরো যে বেশি তো কিছু বলতে হবে না, বিবেচনা করো তাহলে খান 30 গাড়ি হলেই হবে নাকি গো বেয়ান ঠাকুরন? হইব এ কথার মর্ম কিছু বুঝিতে পারিল না। হরেন্দ্র বলিল, তুমি কি বলছো বাবা? বুঝতে পারছেন না উনি? গাড়ি কি হবে? বাড়ুজ্যে বলিল, 30 খানাতে হবে না? 2 বাখারে ধানি, ধরো যে 10 পৌটি, তা খুব, বিবেচনা করো 50 মনে পৌটি, তাহলে হলো ধরো যে 500 মন। ওইখানেই তো বিবেচনা করো 30 খানা 32 খানা লাগবে। তারপর বিবেচনা করো বাসন কোসন, তাও খান 5। ধরো যে জানা তেনা ঘর তো নয়, বনেদি পণ্ডিতের ঘর, দানের ঘরাই তো বিবেচনা করো 5 গাড়ি হবে। তা তোমার না হয় খান 8। এই তো ধরো যে 32 আর 8 হলো 40, মনে রাখি সরন্দ 40। মধ্যপথেই হরেন্দ্র বলিল, গাড়ি টাড়ি চাই না বাবা, উনি কোথাও যাবেন না বলছেন। বাড়ুজ্যে বলিল, তা বলবেনই উনি গো, বিবেচনা করো ঘর ছেড়ে যেতে কি মন চায় নাকি সহজে? ধরো যে এতদিনের ঘর দুয়ার তোমার মহামায়ের মায়া কাটানো কি সোজা কথা নাকি? কিন্তু না গেলে বিবেচনা করো দুতরফা খরচ, লোকসান তো তোমারই বাবা হরেন্দ্র। উনি কি, উনি তো ধরো যে খাবার পরবার মালিক। এ কথার কোনো জবাব আসিল না। হৈম স্তম্ভিত হইয়া গিয়েছিল, বুকের ভিতরটা কেমন করিয়া উঠিল, শরীর যেন দুর্বল হইয়া গিয়েছে। এ কথা সত্য, এবং হৈমরও এ সত্য অজানা নয়, কিন্তু এমন ক্রূর মূর্তিতে সে কথা কেহ কোনোদিন তাহার সম্মুখে উপস্থাপিত করে নাই। কিছুক্ষণ অপেক্ষা করিয়া বাণুজ্যে বলিল, তোমারই কন্যে ধরো যে তোমারই জামাই, বিবেচনা করো আমরা তো পর গো, এখানেও যেমন সর্বময় ধরো যে সেখানেও সেই তাই। বলি হরেন্দ্র, কি বলছে রে তোর শাশুড়ি? হরেন্দ্র একবার শাশুড়ির মুখ পানে চাহিয়া বলিল, কিছুই বলছেন না বাবা। বাড়ুজ্যে বলিল, বলবি আর কি, বেশ বেশ তাই হবে। আর ধরো যে গাড়ি কখানা হলো মনে আছে তো তোর হরেন্দ্র? 40 খানা। আর ধরো যে ইদিক উদিক সেও খান 5। আর ধরো যে পালকি একখানা বেয়ান যাবেন, আমি একটা লাল পাগড়ি মাথায় বেঁধে সঙ্গে সঙ্গে যাব বলিয়া আপন রসিকতায় সে হাসিয়া সারা হইল। এ কথাটা কোনো জবাব আসিল না। বাণুজ্যে আবার বলিল, বলি তোর শাশুড়ি কি বোবা হয়ে গেল নাকি রে হরেন্দ্র? হরেন্দ্র ঠিক বালক নয়, কৈশোরত্ব তাহার শুরু হইয়া গিয়াছে। প্রথমটা না বুঝিলেও শাশুড়ির নির্বাক স্তব্ধ ভাব দেখিয়ে ক্রমশ সে অবস্থার গুরুত্ব অনুভব করিতেছিল। আর একটা কথা তাহাকেও বড় বাজিয়াছিল, ওই উনি কে? উনি তো শুধু খাবার পরবার মালিক। সে ম্লান মুখে শাশুড়ির মুখের দিকে চাহিয়া রহিল, বাপের কথার কোনো উত্তর দিল না। বাণুজ্যে বলিল, 2 মেথি খোল ভেজে দিতে বলতো তোর শাশুড়িকে হরেন্দ্র, মাছ একটা বড় দেখে মারি, হুইল তগি সঙ্গে নিয়ে এলাম। বলি ধরগা যে লিখবি পড়বি মরবি দুঃখে, মাছ ধরবি খাইবি সুখে। তা বিবেচনা কর রেতে যখন থাকতে হবে, বলি তরকারিটা নাকি রে হরেন্দ্র? আয় আয়, আমি হুইল ধরব, তুই বসবি তগির ধারে। মাছ একটা বাণুজ্যে মারিয়েছিল, সেটাকে দড়াম করিয়া উঠানে ফেলিয়ে দিয়ে বলিল, এই লাও বেয়ান, ভারী শিকেরি বেয়াই তোমার হে, লাও বেশ ভালো করে ধরগা যে তোমার রাঙা হাতে বেশ ভালো করে রান্না বান্না করো। ওদিকে দাওয়ায়
দুইজন নিম্ন শ্রেণীর লোক বসিয়াছিল। একজন উঠিয়া আসিয়া মাছটা তুলিয়া লইয়া বলিল, আর দেরি করলে রাত অনেক হয়ে যাবে বাবু। বাড়ুজ্যে লোকটার মুখের দিকে চাহিয়া কি বলিতে গেল, কিন্তু তাহার পূর্বেই হরেন্দু বলিয়া উঠিল, তুমি বাড়ি যাও বাবা, ওরা তোমাকে রেখে আসবে। বাড়ুজ্যের বিস্ময় ক্রমশ বাড়িতে ছিল। সে ঘোর কাটাইয়া উঠিবার পূর্বেই আবার হরেন্দ্র বলিল, আর শাশুড়ি বলছেন কোথাও যাবেন টাবেন না, গাড়ি তুমি পাঠিও না। কিছুক্ষণ পর বাড়ুজ্যে বলিল, তাহলে তোমার জামা কাপড় বার করে আনো বাবা হরেন্দু, ধরোগা যে তোমার বাবা, বিবেচনা করো জন্মদাতা পিতা, তার যেখানে অপমান হয়। বলি শুনছ? বাড়ুজ্যে ছেলেকে লইয়া চলিয়া গেল। তাহার হুইল তগি পড়িয়া রহিল, মাছও সে লইল না। আশ্চর্য মেয়ে হইল। বেয়াই রাগ করিয়া জামাই লইয়া চলিয়া গেল, কিন্তু সে এক বিন্দু দমিল না। অন্তত বাহ্যিক ব্যাকুলতা এক বিন্দু কেহ দেখিতে পাইল না। দিন কয়েক পর এক ছই বাঁধা গাড়ি লইয়া একজন লোক আসিল লক্ষ্মীকে লইতে। হৈম বলিয়া দিল, মেয়ে আমি এখন পাঠাবো না, ছোট মেয়ে থাকতে পারবে কেন? বেয়াই না বোঝেন, বেয়ানকে বুঝিয়ে বলো তুমি বাবা, তিনিও তো মেয়ের মা। হৈম পত্রও একখানা লিখিয়ে দিল, বলিয়ে দিল, বেয়ানকে মুখেও যেন বলো বাবা তুমি, আর পত্রখানি যেন তারই হাতে দিও। আরো দিন কয়েক পর হৈম ঘরের বারান্দায় বসিয়া কবি কঙ্কনের মঙ্গলচণ্ডীর উপাখ্যান পড়িতেছিল। অকস্মাৎ পদশব্দে মুখ তুলিয়া সে দেখিল হরেন্দ্র উঠানে দাঁড়াইয়া। সে তাড়াতাড়ি উঠিয়া বলিল, এসো বাবা, এসো বাবা আমার, এই রোদে এসো, এসো, উঠে এসো। কিন্তু বহির্দ্বারে বেয়াইয়ের কণ্ঠস্বর শুনিয়া সে স্তব্ধ হইয়া গেল। বাড়ুজ্যে ডাকিয়া বলিতেছিল, হরেন্দ্র, হরেন্দ্র, বলি বিড়ালটা রয়েছে নাকি বাবা? তাকে তো তাড়িয়ে দাও। ধরোগা যে ভারী পাজি ওটা। হরেন্দ্র বলিল, না বাবা, নাই। বাড়ুজ্যে বাড়ির ঢুকিতেই হৈম ঘরের মধ্যে গিয়ে প্রবেশ করিল। বাড়ুজ্যে হরেন্দ্রকে বলিল, বলেছে বাবা হরেন্দ্র তোমার শাশুড়িকে, ধরোগা যে ঝগড়া বিবাদ বিবেচনা করো, শেষ পর্যন্ত আইন আদালত কুটুম্বের সঙ্গে সে তো ধরোগা যে ভালো লয়। হরেন্দ্র চুপ করিয়া রহিল। বাড়ুজ্যে আবার বলিল, আমি বলি বৌমাকে পাঠিয়ে দিতে হবে বেয়ান। কেহ কোনো উত্তর দিল না। বাড়ুজ্যে বলিল, শোন কেন রে হরেন্দ্র, কি বলছে তোর শাশুড়ি? হরেন্দ্র অগ্রসর হইয়া গেল, কিন্তু সেও কোনো উত্তর দিল না। বাড়ুজ্যে বলিল, ই তো ধরোগা যে সে ঘরে বিয়ে হয় নাই, বুনিদি জমিদারের ঘরের বউ। বিবেচনা করো মেলানপুরের শৈলজবাবুর লাত বউ। ধরোগা যে রীত করণ চাল চলন বামন পণ্ডিতের চালকলা বাঁধা ঘরে। এবার অর্ধপথেই হরেন্দ্র উত্তর দিল, বড় হলে আপনিই শিখবে বাবা, ছেলে মানুষ এখন গিয়ে থাকতে পারবে না, আর সেসব শিখিয়ে দেবেন উনি। বাড়ুজ্যে বলিল, তাহলে ধরোগা যে বলতেই হলো, আমার বউ আমি যদি। এবার ঘরের ভিতর হইতে হৈমর কণ্ঠস্বরী ভাসিয়া আসিল, আমারও মেয়ে, আমি মেয়ের বিয়েই দিয়েছি, বিক্রি করি নাই। বাড়ুজ্যে বলিল, বলি দান তো করেছ গো, বিবেচনা করো দত্তা ধনে। হৈম বলিল, না, সত্য থাকবে না এমন দানও আমি করি নাই। সম্পত্তিতেও এখন জীবন ভোর সত্য আছে আমার, দত্ত আমাকে বলে পাঠিয়েছে, ওসব মতলব আপনি ছাড়ুন। বাড়ুজ্যে হতবাক হইয়া গেল। দত্তের নাম শুনিয়াই সে বুঝিল এ জ্ঞানাঞ্জন দত্তের কীর্তি। দত্ত সুযোগ ছাড়ে নাই, এখানে তাহার একটু ভুল হইয়া গিয়াছে। কিছুক্ষণ পর সে বলিল, ধরোগা যে মনে করেছিলাম আসল কথা আর বলবো না। বিবেচনা করো আপনজন হরেন্দ্রর একরকম মা, শাশুড়িও তো ধরোগা যে মা, তা ধরোগা যে কোনো রকমে থাপথুপ করে দেব, তা ধরোগা যে বাধ্য হয়ে বলতে হচ্ছে,
এই ধরোগা যে মুনিশ মানদের ছোট লোক, ছোট জাত, ওদিকে নিয়ে তো ভালো লয়। আর ধরোগা যে কথাও তো গোপন নাই। ঘরের মধ্যে হইতে তীক্ষ্ণ কণ্ঠে ভাসিয়া আসিল, বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি, আপনি আমার বাড়ি থেকে বেরিয়ে যান। বাড়ুজ্যে বলিল, থাকতে তো আসি নাই গো, এসেছি ধরোগা যে আমার বউ নিতে। তা আমি গায়ের ভদ্রলোক ডাকি, তারা যদি বলে তবে চলেই যাব আমি। আমার ধরোগা যে চারিদিকে নাম ডাক, দারোগা, হাকিম, রায়বাহাদুর আমার বন্ধু লোক। আমাকে তো তুমি জানা তেনা পাও নাই বাপু। কলঙ্ক ধরোগা যে আমার বেয়ান এই রকম। আরো কঠিন কণ্ঠে হৈম বলিল, বেরিয়ে যান বলছি, বেরিয়ে যান। বাড়ুজ্যে বেশ জাঁকিয়া বসিল। হরেন্দ্রকে লইয়া বহির বাটিতে আসন পাতিয়া সে বসিয়া রহিল। কাল সকালে ভদ্রলোকজন ডাকা হইবে। হৈমুর চোখে ঘুম ছিল না, জল ছিল না, ছিল জ্বালা। লক্ষ্মী কোলের কাছে ঘুমাইয়া পড়িয়াছে। অকস্মাৎ একটা চিৎকারে সে চকিত হইয়া উঠিল। বাড়ুজ্যে চিৎকার করিতেছিল, সে দরজা খুলিল না, উৎকর্ণ হইয়া শুনিতেছিল। লোকজন বোধ হয় জমিয়া গিয়াছে, সমষ্টিভূত কণ্ঠস্বরের গুঞ্জন শোনা যাইতেছে। বাড়ুজ্যে বলিল, চিনতে পারলাম না, চিনতে পারলাম না। এই কালো জোয়ান। হরেন্দ্র বাইরে উঠেছিল। হৈম দরজা খুলিয়া বাহিরে আসিল। আর সে থাকিতে পারিল না। তাহারই উঠানে দাঁড়াইয়া জনতার মধ্যে বাড়ুজ্যে বলিতেছিল। হরেন্দ্র গিয়ে ঘরে ঢুকল। আমি একা দাঁড়িয়ে, চিনতে পারলাম না, চিনতে পারলাম না। এই কালো জোয়ান ধরোগা যে আঁধার রাত, চিনতে তো পারলাম না। বললে, বিবেচনা করো, আমি শুনতে পেলাম, বললে বেয়ানের কথা নিয়ে যদি গোল করবি কেটে ফেলাবো। ধরোগা যে এই যে দাঁড়িয়ে রয়েছে, জিজ্ঞেস করো কেন এই নচ্ছাড় মাগিকে কে বটে সে? এই কালো জোয়ান কে বটে সে? কে বটে? ওই যে দাঁড়িয়ে রয়েছে, জিজ্ঞেস করো কেন ওই নচ্ছাড় মাগিকে। হৈম স্তম্ভিত হইয়া অবকুণ্ঠিত মুখে স্থির দৃষ্টিতে জনতার দিকে চাহিয়া দাঁড়াইয়া রহিল। বাড়ুজ্যে বলিল, আর লয় বাপু, আর লয়, এক্ষুনি বাড়ি যাব আমি। ওরে তোল রে, আমার গাড়ি তোল, বিছানা তুলে পাত গাড়িতে। ধরোগা যে, হে এই দেখো দড়িটা আবার পাচ্ছি না। ভালো দড়ি, সুতোর দড়ি, সুতোর, জেলখানা থেকে এনেছিলাম। বিবেচনা করো, ওই দড়িতে জেলে ফাঁসি দেয়, গলায় দিয়ে ঝুলে পড়লেই বাস 1 মিনিটে। তা থাক বাবু, ধরোগা যে এই ঘরেই তো রইল। একদিন ধরোগা যে লোক পাঠিয়ে, সে এখন ঠিক আছে। তোল রে তোল, আমার গাড়ি তোল। দিন 2 পর একটি লোক সঙ্গে করিয়া বাড়ুজ্যে একরূপ ছুটিতে ছুটিতে বেয়ানের বাড়িতে আসিয়া হাজির হইল। কিন্তু কোনো ফল হইল না। তাহার পূর্বেই সব শেষ হইয়া গিয়াছে। হৈম জ্ঞানাঞ্জন দত্তকে সমস্ত সম্পত্তিতে তাহার জীবন সত্ত্ব বিক্রয় করিয়া লক্ষ্মীকে লইয়া কাশী চলিয়া গিয়াছে। শূন্য ঘর দুয়ার পড়িয়া আছে। বাড়ুজ্যে বাহিরের ঘরে মিথ্যা ঘুরিয়া বেড়াইতেছিল। বাহিরের ঘরখানার সম্মুখেই একটা পেরেকে তাহার সেই ফাঁসির দড়িটা ঝুলিতেছে। একটা তাকের উপর তাহার তগিটা পড়িয়া আছে, কোণে হুইল গাছি ঠেসানো রহিয়াছে। বাহিরের ঘর হইতে বাড়ির ভিতর ঢুকিয়া বাড়ুজ্যে সন্ত্রস্ত হইয়া উঠিল। শূন্য বাড়িটার দাওয়ার উপর কাঁদিয়া কাঁদিয়া ফিরিতেছে সেই বিড়ালটা।
তাহাকে দেখিবা মাত্র বিড়ালটার এক মুহূর্তে রূপ পরিবর্তিত হইয়া গেল। ক্রুদ্ধ বিক্রমে ফুলিয়ে উঠিয়া হিংস্রভাবে সে গর্জন করিয়া বাণিজ্যকে যেন আক্রমণের উদ্যোগ করিল। বাণিজ্য দ্রুতপদে আসিয়া বাহিরের ঘরে ঢুকিয়া দরজা অল্প ফাঁক করিয়া দেখিতে লাগিল। বিড়ালটা যেন আজ উন্মত্ত হইয়া গিয়াছে। সে ছুটিয়া দরজার মধ্যে প্রবেশের চেষ্টা করিল। সেই মুহূর্তে বাণিজ্যে আপনার সমস্ত শক্তি একত্রিত করিয়া দরজার দুইখানা চাপিয়া ধরিল। তখন হতভাগ্য পশুটার মাথাটা ঘরের মধ্যে, দেহখানা বাহিরে। দুইখানা দরজার পেছনে তাহার কণ্ঠদেশটা বাণিজ্যে চাপিয়া ধরিয়াছে। প্রথমেই হিংস্র ও যন্ত্রণা কাতর একটা অদ্ভুত শব্দ পশুটার মুখ হইতে একটুখানি বাহির হইয়া অসমাপ্ত থাকিয়া গেল। দেখিতে দেখিতে চোখ দুইটা যেন ঠিকরাইয়া বাহিরে আসিতে আরম্ভ করিল। একটা চোখ অকস্মাৎ ছিটকাইয়া বাহির হইয়া গেল। কঠিন কাঠের সবল পেষ্টনে কণ্ঠদেশটা তখন পাতলা চ্যাপ্টা হইয়া গিয়েছে। তারপর বাড়িখানা নিস্তব্ধ। ঠিক নিস্তব্ধ নয়, কোনো অন্ধকার কোণে একটা ঝিঁঝি পোকা ডাকিয়া ডাকিয়া যেন কাহারও সাড়া না পাইয়া মধ্যে মধ্যে নীরব হইতেছিল। নমস্কার। ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আবার দেখা হবে আগামী পর্বে একটি নতুন গল্প নিয়ে। আজকের মতো নমস্কার।